সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ডিজিটালের বিশেষ আয়োজন এমটিভি বিজনেস আইকনে। এই অনুষ্ঠানে আমি আছি আপনাদের সাথে সানজিদা পারভিন, এবং এই অনুষ্ঠানে আমরা সমাজে যারা বিজনেস আইকন, ব্যবসা সেক্টরে যাদেরকে আমি আইকন মানি, আমরা যাদেরকে আইকন মানি, এরকম মানুষজনদের আমরা হাজির করার চেষ্টা করে থাকি। এরকম ব্যক্তিরা আমাদের প্রোগ্রামে থেকে আসেন, এবং সেই হিসেবে আজকে আমরা পেয়েছি একজন নারী বিজনেস লিডারকে। এবং এই একজন নারী হিসেবে আমি আসলে গর্বিত। আমি প্রথমে তার সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আমাদের সাথে আছেন ভিদিয়া অমৃত খান। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমরা আপনাকে পেয়ে আসলেই ইন্সপিরেশনের জায়গাতে যদি বলি, একজন নারী হিসেবে সেই অনুভূতিটা আমার কাজ করছে। আমরা এই অনুষ্ঠানে বিজনেস লিডারদের জীবন নিয়ে কথা বলে থাকি, তাদের কিভাবে উত্থানটা হলো, তারা কিভাবে শুরু করলো, তাদের পথ চলাটা নিয়ে আমরা কথা বলে থাকি, এবং তাদের যে সাফল্য সেখান থেকে আমরা আসলে কিছু শেখার চেষ্টা করি। সেই জায়গা থেকে আমি আপনার কাছে প্রথমে জানতে চাই যে আসলে আপনার শুরুর দিকটা যদি একটু জানতে চাই। আমরা জানি যে আপনি দেশ গার্মেন্টসের এখন দায়িত্বে আছেন, যেটা বাংলাদেশের প্রথম গার্মেন্টস ইন্ডাস্ট্রিজের একটা, এবং সেই জায়গাতে আপনি দ্বিতীয় জেনারেশন হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন এবং নারী হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই জায়গা থেকে আমি আপনার কাছ থেকে শুরুটা জানতে চাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আমি আই এম ভেরি হাম্বলড যে আপনারা আমাকে একটা আইকন হিসাবে দেখেন, অ্যান্ড এটা আমার জন্য ইটস সামথিং টু বি প্রাউড অফ। আসলে আমার কর্মের জীবনটা ইজ অ্যারাউন্ড অ্যাবাউট 15 ইয়ার্স। আমি 2015 সালে বাংলাদেশে ফেরত আসি। আমার বাবা মরহুম এম নুরুল কাদের, উনি বাংলাদেশের প্রথম গার্মেন্টস ফ্যাক্টরির পরিচালক, এবং he was the pioneer of the garment industry. তারও আগে he was a CSP officer. উনি একটা ভ্যালিয়েন্ট ফ্রিডম ফাইটার ছিলেন। উনি পাবনার ডিসি ছিলেন যুদ্ধের সময়, এবং উনি যুদ্ধের টাইমে আমাদের মুজিবনগর সরকারের ফার্স্ট এস্টাবলিশমেন্ট, he was the establishment secretary of the মুজিবনগর সরকার তখন. So he played a great big role in the liberation war, and then of course পরে he became an entrepreneur and উনি দেশ গার্মেন্টস স্টার্ট করেন। আমি আমার বাবার সেকেন্ড চাইল্ড। আমার একটা বড় ভাই আছে, অফকোর্স। আমার মা এখনো আলহামদুলিল্লাহ বেঁচে আছেন, and I come from a family of very very strong women. আমি বলবো আমার দাদি খুব স্ট্রং উইমেন ছিলেন, আমার ফুপুরা খুব স্ট্রং, আমার মা একটা অসম্ভব স্ট্রং মহিলা, আমার খালা খুব স্ট্রং মহিলা। সো আই এম সারাউন্ডেড বাই স্ট্রং উইমেন, বাট I have to say these strong women were not my inspiration to become a strong woman. My father was my inspiration to become a strong woman. উনি আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছেন, উনি আমাকে পড়াশোনা করিয়েছেন, এবং উনি আমাকে কোনোদিন বুঝতে দেয়নি যে I'm a daughter and that there is any difference between a man and a woman. My husband, he is also an artist and a photographer, completely different line of work than myself, but he is also somebody who is supportive and very encouraging. So actually, একটা মহিলা উদ্যোক্তা হওয়ার জন্য একটা সাপোর্ট সিস্টেম লাগে। It starts with education. আমি বাংলাদেশে গ্রিন হেলথ স্কুলে পড়েছি up until my O levels. তারপর আমার বাবা বেঁচে থাকতেন, উনি আমাকে রোডিন স্কুলে পাঠিয়েছিলেন, which is an all girls boarding school in Brighton, UK. And it is unfortunate যে উনি, আমার বাবা আমাকে সানডেতে স্কুলে ভর্তি করেছে। এক সপ্তাহ পরে উনি বাংলাদেশে ফেরত আসবে। তার আগে উনি যখন আমাকে পরের সানডেতে দেখতে আসলো, উনি রীতিমতো আমার হাতে উনি মারা গেলেন। He had a massive heart attack and he passed away. So then I came back to Bangladesh. আমি 3 দিন ছিলাম ওনার কুলখানির জন্য। তার কুলখানির 3 দিন পরে আমাকে সবাই যখন জিজ্ঞেস করলো যে তুমি কি বাংলাদেশে থাকবা, তোমার এ লেভেল এখানে করবা, যেহেতু তুমি ও লেভেল এখানে শেষ করেছো, তারপর ইউনিভার্সিটিতে বিদেশে যাও, নাকি তুমি চলে যাও। And I think I became a strong person from the day my father, even stronger person from the day my father passed away, because I turned around and then said যে না, উনি আমাকে ওখানে রেখে আসছে, আমি ওখানেই যাব, তোমরা এখানে থাকো বলে আমি
চলে গেলাম। সো তারপর আমি বোর্ডিং স্কুল থেকে আমি এ লেভেলস শেষ করলাম। আই ওয়েন্ট টু কিংস কলেজ লন্ডন টু স্টাডি এলএলবি অনার্স। 3 বছর লাগলো, আমি ওটা শেষ করলাম। দেন আই জয়েন্ড দ্য ইনস অফ কোর্ট স্কুল অফ ল, which is the oldest institution in the world to teach people about the bar at law course. And I became a member of the Honorable Society of Gray's Inn. বাংলাদেশে সবাই ভাবে যে আসলে লিংকডইন ইনে না গেলে লয়ার হওয়া, ব্যারিস্টার হওয়া যায় না। আসলে জিনিসটা ওরকম না। You can become a member of 4 different inns, and I became a member of Gray's Inn. I did all of that. Then I came back to Bangladesh. আমি 2005 সালে বাংলাদেশে ফেরত আসি, and তখন আমি আপনার ব্যারিস্টার রফিকুল হকের চেম্বারে জয়েন করি। ওখানে আমি কিছুদিন 6 মাসের মতন, 6-8 মাসের মতন আই প্র্যাকটিস ল, কোর্টে যেতাম, সবই করতাম। কিন্তু তারপরে suddenly one day I decided যে না, this profession is not so much for me, and I want to contribute to the empire or the business that my father left behind. আমি বাবার খুবই আহ্লাদি মেয়ে ছিলাম, খুবই আদরের মেয়ে ছিলাম, and automatically আমার একটা টান ছিল যে না, উনি যেটা করে গেছে, যেটা এস্টাবলিশ করে গেছে, আমি ওটাই করব। সো টিপিক্যালি আমার মনে হয় মেয়েরা বাবার প্রতি সবকিছু করে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি ওনার বাবা ছাড়া উনি কিছুই জানে না, কিছুই বুঝতে চায় না। আমিও অনেকটা ওরকম। For me, my father is everything. Of course, my mother has taught me to be patient and kind, but the আমাকে ফ্যামিলিতে আমার মাও বলে যে ও তো ওর বাপের। চমৎকার। বাপ কা বেটি আমরা যদি বলি, সেই জায়গা জি। থেকে আমি যদি আপনার কাছে জানতে চাই যে এই যে আসলে আপনি বাবার স্বপ্ন পূরণের জন্য আপনার যেটা একাডেমিক যে ব্যাকগ্রাউন্ড, আপনি একজন লয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত না করে একদম ডিফারেন্ট একটা সেক্টরে নিজেকে আসলে প্রতিষ্ঠিত করেছেন বা সাফল্য আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে একজন এন্টারপ্রেনার এবং সেকেন্ড জেনারেশন যারা আছে তাদের জন্য কিন্তু একটা আরও বেশি চ্যালেঞ্জিং, কারণ একজন যখন শুরু করে তার প্রত্যেকটা স্টেপ তার জানা থাকে। তো সেই জায়গাতে আসলে একটা এস্টাবলিশ জায়গাতে এসে বসে সেই পুরো ম্যানেজমেন্টটাকে দেখা এবং চালানো কিন্তু একটা টাফ জব। সো এই জায়গা থেকে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে কিভাবে এই ব্যবস্থাপনাটা আপনি পরিচালনা করছেন। Very difficult. Very, very difficult. প্রথমত, being a woman in this country, যেখানে we talk about women empowerment, women leadership, women এটা, women ওইটা, আসলে কতটুক ফাইট আমাদের করতে হয়, আসলে আমাদেরকে কতটুক স্ক্রুটিনাইজ করে সোসাইটি বলেন, সমাজ বলেন, বিজনেস সমাজ বলেন, আমাদের ঘরে বলেন। I married late. I married at the age of 36, and বিয়ে করার আগ পর্যন্ত সবাই আমাকে বলছে বিয়ে করবে কবে, বিয়ে করবে কবে, বিয়ে করছে না কেন। এন্ড বিয়ে করার পরে এখন আমাকে সবাই বলে বাচ্চা নিবে কবে, বাচ্চা নিবে কবে। আই এম শিওর আমার একটা বাচ্চা হলে আমাকে নেক্সট প্রশ্ন জিজ্ঞেস করবে সেকেন্ড বাচ্চাটা কবে নিবে। সো you know, we unfortunately or fortunately, we are surrounded by all these conceptions, যেটা আমি খুব ইনফর্মালি কথাটা বলি। একটা ছেলে যা করে পার পাবে, একটা মেয়ে তা করে কোনোদিনও পার পাবে। অথচ if anything, we are stronger because not only are we wives, we are mothers. আমরা 9 মাস একটা গর্ভে একটা বাচ্চা জন্ম দিচ্ছি, ওটাকে বড় করছি। at the same time, যারা ওয়ার্কিং ওমেন, ওয়ার্কিং মাদার্স, আমরা ওই বাচ্চাটাকে সমস্ত কিছু সামাল দিয়ে আমাদের ঘর, সংসার, রান্না, স্ত্রী সবকিছু ঠিক করে রেখে we still have to come to the workplace, work equal hours and fight. আমাকে অনেকেই বলে যে ও মাই গুডনেস, ওর মুখে তো কোনো লাগাম নাই, যা পারে মুখ দিয়ে বের করে নেয়। ইয়েস, আমি খুবই সাহসী। কেন হব না? Why should I have restrictions just because I'm a woman? Just because my physical development is different? এইটা তো কোনো কথা না। সো আপনি একটা মায়ের কথা যদি চিন্তা করেন, how much do they put in? A man cannot do that. একটা মহিলা যখন বিধবা হয়ে যায়, I don't know if there's statistics,
বাট আমরা দেখি যে পুরুষ মানুষরা when they lose একটা বয়সের পরে when they lose their wives ওরা কিছুদিন পরেই বিয়ে করে ফেলে। একটা মেয়ে কিন্তু নেসেসারিলি ওটা করে না। আমি আমার মাকে দেখেছি, she became a widow at the age of 42 and till today nothing. একটা ছেলে এটা করতেই পারত না। So it's exceptional. So we become very strong women because we have from the beginning of time we have always had to fight for our position. আমি যে অফিসে এসে বসি I did not have to fight for it, but it's a fight. আমি যখন একটা ব্যাংকে যাই, যদি কারোর সাথে কথা বলি, ও একটা মহিলা, there's a difference. এটা আপনি, you're a woman, you know this too. We are not perceived as equal. If anything, কেন equal না? আমি তো বলবো we are better and stronger and wiser and smarter. If anything, আমাদের প্রধানমন্ত্রী মহিলা, এর বাইরে আর কি বলার আছে বলেন? অবশ্যই অবশ্যই এই জায়গাটা যেটা বলছিলেন যে আসলে একটু ডিসক্রিমিনেশনের জায়গা বা মানুষ আসলে একজন নারী হিসেবে যে ট্রিট করে সেই জায়গাটা থেকে আসলে আমাদের সমাজকে হয়তো পরিবর্তন হতে আরও কিছুদিন সময় লাগবে, যদিও অনেকখানি আমরা এর পরিবর্তনের স্বাদ নিচ্ছি। এই জায়গাতে আমি আপনার কাছে একটু জানতে চাই যে এই যে আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে সেকেন্ড জেনারেশন বিজনেসম্যান হিসেবে আপনি যেটা শুরু করেছেন, যারা আসলে চাকরিজীবী, চাকরি করছে, যারা অন্যের প্রতিষ্ঠানে যারা দায়িত্ব নিচ্ছে, তাদের জন্য বিষয়টা কিন্তু আরো বেশি ডিফিকাল্ট হয়। জি, তো সেই জায়গা থেকে আপনি একজন নারী হিসেবে আমি আপনার কাছে জানতে চাই যে আসলে তাদের নিজেদেরকে কিভাবে গোছানো উচিত, বা এই যে মানুষ তাদের আন্ডারে, যদি আমি আরো যে এমপ্লয়মেন্টের যদি কথা বলি, একজন নারীর আন্ডারে কাজ করার জায়গাতে যে মানুষের একটা মেন্টাল একটা স্যাটিসফ্যাকশনের জায়গাটা, সেই জায়গাটাতে আসলে নারীদের কিভাবে তৈরি হওয়া উচিত? ফার্স্ট কামস এডুকেশন। পড়াশোনার কোনো বিকল্প নেই, আপনার পড়াশোনাটা করতেই হবে, and the more you study the better it is. But অনেকের পড়াশোনা ছাড়াও দেখবেন অনেকেই, if you look at Bill Gates and all that, ওরা সব হাই স্কুল ড্রপ আউট। Most of the billionaires in this world, they're all high school dropouts. But I will say education is the basis, is the base. Okay. And if you, with education also, you have to have interpersonal skills. You have to know how to, আমি খুব মাথার উপরে সারাক্ষণ বই পড়লাম, পরীক্ষা দিলাম, ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়ে গেলাম, কিন্তু আমার কোনো সোশ্যাল স্কিলস নাই, তাতে কিন্তু কোনো লাভ হবে না। হবে if I want to become a scientist, maybe হবে, because ওখানে তো বেশি কথা বলতে হয় না, you just do গবেষণা। But when you are an entrepreneur, you need various set of skills. You need communication skills, you need negotiation skills, you need to have knowledge not of only what you read in the book, but also of social etiquette জানতে হবে আপনার। একটা জায়গায় গিয়ে আমি কেমনে বসবো, কেমনে কথা বলবো, what is the etiquette of that country, যেই লোকের সাথে মেবি একটা বিদেশির সাথে আমি একটা বিজনেস ট্রানজাকশনে যাচ্ছি, তার দেশের স্পেসিফিক জিনিসটা কি। If I make a personal comment, if somebody says, oh, I'm from Denmark, and আমি বলি, oh, আচ্ছা তোমার দেশে তো একটা ছোট এনিথিং, একটা লিটল মারমেডের একটা স্ট্যাচু আছে by the sea, এটা বললেও they become interested. So there is no বিকল্প to পড়াশোনা। আপনি এডুকেশন বলেন, সোশ্যাল পড়াশোনা বলেন, জেনারেল নলেজ বলেন, দ্যাট ইজ কি। অ্যান্ড এটা নিয়ে আমাদের প্রিপেয়ার করতে হবে। উই মাস্ট নট কম্প্রোমাইজ। একটা মহিলা হিসেবে উই শুড নেভার কম্প্রোমাইজ আওয়ারসেলফ। We should be outspoken. And you see, I know in recent times this is a social aspect. In recent times, there's been a lot of controversy and conversation. যে মহিলাদের কিভাবে চলা উচিত, ফেরা উচিত, একটু কন্ট্রোভার্সিয়াল কিছু ঘটনা ঘটেছে। দেখেন, মহিলাদেরও কিন্তু আমাদের পার্সোনালিটি নিয়ে কিন্তু আমাদেরও চলতে হবে। কেন একটা লোক আমাদের সম্বন্ধে কথা বলবে, কেন সোসাইটিকে আমি চান্স দিব আমার সম্বন্ধে একটা কথা বলার। সো নিজের পার্সোনালিটিটা রাখতে হবে। You cannot compromise. There's no compromise. আমি নিজেকে কোনোভাবে নামাতে পারবো না, বিকজ আমি একবার নামাবো, একজন আমার অ্যাডভান্টেজ নিবে, নেক্সট টাইম আরেকজন নিবে, তারপর তো সবাই ওটা নিয়েই কথা। জি, আমি এখন যদি আপনার প্রফেশনের জায়গাতে আবারও একটু ফিরি, যে আপনি এখন যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিজের দায়িত্বে আছেন, বিজিএমইর পরিচালক হিসেবে আছেন,
এখন তো দেশে আসলে এই গার্মেন্টস সেক্টরের কম্পিটিশনের জায়গাটা অনেক বেশি। আপনারা যখন শুরু করেছিলেন তখন আপনারা পায়োনিয়ার ছিলেন। তো এই জায়গা থেকে আমি আপনার কাছে একটু জানতে চাই যে এখন আসলে বিজনেসটাকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য এখানে ইনোভেশনের জায়গাটা কোথায়, বা মডার্ন ইকুইপমেন্ট থেকে শুরু করে সব কিছু মিলিয়ে আসলে ইনোভেশনের জায়গাটা আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। Bangladesh has done a tremendous job in improving in the garment sector. আমাদের আমরা শার্ট, বাংলাদেশ গার্মেন্টস প্রথম শার্ট বানিয়েছে, কিন্তু আজকাল বাংলাদেশে সবকিছু বানায়। বাট এটার বিয়ন্ড, এটার বিকল্পে, নট বিকল্পে, এটার আরো অ্যাডভান্স যদি আমরা চিন্তা করি, আমাদের অনেক গার্মেন্টিং আইটেমস আছে, আউটারওয়্যার আছে, অনেক ভ্যালু এডিশন গার্মেন্টস আছে। এগুলা কিন্তু এখন আমরা বাংলাদেশে বানাচ্ছি না। আমরা মোর কমপ্লিকেটেড জিনিসগুলো, যেটার জন্য আমরা সিএম অনেক বেশি পেতে পারি, এই জিনিসটা আমরা এখনো বানাচ্ছি না। সো উই হ্যাভ টু, আমাদের এফিসিয়েন্সি, ইন অ্যাভারেজ এফিসিয়েন্সি অফ আ গার্মেন্ট ফ্যাক্টরি ইজ লো। আমি তো এখানে আপনাকে বেস্ট এক্সাম্পল দিয়ে লাভ নেই, বিকজ বেস্টরা তো বেস্টের জায়গায় আছে। BGMEA, as a director of the BGMEA, it is আমি মনে করি এটা আমার দায়িত্ব to make sure that I contribute in a way that the entire industry improves, not just my factory, because তাহলে তো আর আমি BGMEA তে থেকে আমার কোনো লাভ হলো না। This is actually the second time আমি BGMEA director হয়েছি। প্রথমবার যখন আমি হয়েছিলাম, that was 2013-14 সালে। তখন আমরা BGMEA ইলেকশন করে সিট নেওয়ার পরেই, অফিস নেওয়ার পরেই, আই থিঙ্ক 2 মাসের মাথায় রানা প্লাজা কোল্যাপস করলো। সো ওইখানেও আমি, আমাদের আতিক ভাই আছেন যিনি মেয়র অফ আমাদের ঢাকা সিটি নর্থ, উনি, হি ওয়াজ দ্য BGME প্রেসিডেন্ট এট দ্য টাইম। সো ওনার সাথে কাজ করেও how we manage this entire tragedy of Rana Plaza collapse, তখন আমাদের বায়ার বলেন, এই বলেন, সেই বলেন, there was just so much, আমরা তো ভেবেছি যে আমাদের কারো অর্ডারই দিতে না। সো ওখান থেকে উঠে আসা, এখন ফারুক ভাইয়ের সাথে প্যান্ডেমিক থেকে উঠে আসা, বা কেমনে ইনশাআল্লাহ, আই হোপ উই ক্যান ওভারকাম দিস সিচুয়েশন। এখনো তো আমরা একদম প্যান্ডেমিকের মাঝখানে, তো এখানে অনেক শিখার আছে। সো টেকনোলজি, ট্রেনিং, রিয়েল ট্রেনিং, নট আমি ট্রেনিং দিই না, নো, ট্রেনিং অন হোয়াট স্কিল, হোয়াট ইজ দি আউটকাম, ফলো আপ, এবং সেই মেয়েটা যেটা ট্রেনিং এর 6 মাসে খুব ভালো করেছে, সে কি তারপরে 6 মাসে সে একই লেভেলে কাজ করছে নাকি, ইমপ্রুভ করছে নাকি, ইটস আ লট অফ ডেটা। লিখতে হবে, পড়তে হবে, ট্রেনিং দিতে হবে, ফলো আপ করতে হবে। And the training and the development, whether it's a technological development or whether it's a manpower, human resource development, both of the things has to be sustainable. আমি করলাম, ধরে রাখতে পারলাম না, তাহলে কিন্তু আবার আমরা পিছিয়ে চলে যাব। So sustainability is a very strong word. এই যে স্কিলড হিউম্যান রিসোর্সের কথা বলছিলেন, এই জায়গাতে কিন্তু বিজিএমইর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার একটা জায়গা রয়েছে। তো নতুন দায়িত্ব নিলেন যে আপনারা এর আগের ফারুক হাসানের নেতৃত্বে আপনারা যে দায়িত্বভার গ্রহণ করলেন, তো আপনারা এই জায়গাটাতে কিছু চিন্তা করছেন কি, যে আসলে স্কিলড পিপল তৈরি করার জন্য, স্কিলড হিউম্যান রিসোর্স তৈরি করার জন্য স্পেশালি গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে কোনো ধরনের পদক্ষেপ বিজিএমই নিচ্ছে কিনা? There are many programs. আমরা অনেক ইন্টারন্যাশনাল কর্পোরেশনদের সাথে, ইনক্লুডিং PricewaterhouseCoopers বলেন, আপনার ওয়ার্ল্ড ব্যাংক বলেন, we are in talks with various people. And what we are doing, আমরা তো জাস্ট এসে বসেছি। So what we are doing is that we are evaluating, we are just in discussion with them, and we are drawing up terms of references so that once আমরা আমাদের প্রপোজাল ওদেরকে দিব, ওরা আমাদের প্রপোজাল আমাদেরকে দিবে, then we are going to come to an inclusion and a conclusion that আমরা actually কি করব। In the meantime, আমি আপনাকে এটা বলবো যে we are working on sustainability, we are working on recycling garments. আপনি টার্মটা শুনেছেন, we are talking about circular garments, recycling, circular, technological advances, and of course industry 4.0 নিয়েও আমরা ফার্দার কাজ করব। So this is what we are doing. চমৎকার। আমি একটু যদি এই যে এখানে জানতে চাচ্ছি যে বারবার আপনি বলছিলেন যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে যেটা আসলে হচ্ছে,
আমরা বাংলাদেশ কিন্তু একটা সময় গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে অনেক অনেক ভালো করেছিল, কিন্তু সেই জায়গা থেকে এখন বোধহয় একটুখানি পিছিয়ে। ভিয়েতনাম থেকে শুরু করে পার্শ্ববর্তী দেশগুলো কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে। এর কারণটা কি? মানে আমরা কেন পিছিয়ে যাচ্ছি? দুইটা জিনিস আমি মনে করি পার্সোনালি। আমরা কিন্তু দেখেন এখনো ফ্যাক্টরি হেড গুলা নিয়ে আসতেছি বিদেশ থেকে, শ্রীলঙ্কান বলেন ইন্ডিয়ান বলেন। একটা একটু হাই এন্ড মানুষ হলে আমরা কিন্তু শ্রীলঙ্কা থেকে নিয়ে আসতেছি, ইন্ডিয়া থেকে নিয়ে আসতেছি। কেন? ওয়াই? কেন আমার 160 মিলিয়ন পিপল থেকে আমি কি 4,000 ফ্যাক্টরির 4,000 হেড আনতে পারি না? পাচ্ছি না? কেন পাচ্ছি না? আই ওয়ান্ট টু, এটা আমি আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করছি এবং আমি অডিয়েন্সকে জিজ্ঞেস করব যে কেন বাংলাদেশ গার্মেন্টস ফ্যাক্টরির ম্যানেজার বলেন, ফ্যাক্টরি হেড বলেন, আই হেড বলেন, why they are not developing themselves? কেন আমাদের এখন পর্যন্ত we are having to go to India বলেন, শ্রীলঙ্কার বলেন, চাইনিজ বলেন, কেন আমরা ওদের দেশ থেকে টেকনিশিয়ান নিয়ে আসবো? আমরা তো গার্মেন্টস এর উদ্যোক্তা হিসাবে এত হাজারো হাজারো লক্ষ মানুষকে চাকরি দিয়েছি, আমরা সিস্টেম তৈরি করতে চেষ্টা করছি, আমরা বিদেশ থেকে এইটা আনতেছি, ব্যাংক থেকে ওই লোন নিচ্ছি, জমি থেকে লিজ নিচ্ছি, we are doing 100%. But what these people are doing, that আমরা ওদের কাছে রিলায়েবল হতে পারি না, আমরা ওদের কাছে 100% কনসেন্ট্রেশন পাচ্ছি না। আমরা 2 দিন কাজ করলে 3 দিনের দিন দেখবেন যে ওরা রিল্যাক্সড হয়ে যাচ্ছে। আমাদের ওয়ার্কাররা এত 40 বছর ধরে সেলাই করে যাচ্ছে, কেন এখনো ওদের এফিসিয়েন্সিতে অভাব আছে? কেন ওদের কোঅর্ডিনেশনে অভাব আছে? Where are we lacking and why are we lacking? আমরা গার্মেন্টস ফ্যাক্টরির মালিকরা we give 110%, 200%, জমি জামা ঘর বাড়ি আমাদের হাজবেন্ডদেরকে দিয়ে আমরা গ্যারান্টি দিচ্ছি, আমাদের ওয়াইফদেরকে দিয়ে আমরা ব্যাংকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি, কিন্তু আমাদের ফ্যাক্টরি ম্যানেজাররা এই প্রোডাকশন ডিলে, ওইটা হবে না, এইটা করবে না, ওইখানে এই এক্সপেন্স চাবে যেটা you cannot be accounted for. Why are they holding us back? This is a question I want to ask through you, through the audience, that আমি আজ পর্যন্ত ভালো লোক খুঁজে পাই। কিন্তু এই জায়গাটাতে যদি আমি একটু বলি যে আসলে এখানে কি আপনাদের দায়িত্বটা বেশি না? কারণ এই যে বিজিএমইর মতো প্রতিষ্ঠান, এই এখানে আন্তরিকতা এবং সিনসিয়ারিটির অভাব, দ্যাট ইজ ইট। আমি আমার কাজ করছি, আমার আপনাকে ধাক্কাতে হবে কেন? একটা জার্মান লোককে নিয়ে যখন আমার ফ্যাক্টরিকে দিই এবং বলি যে ঠিক করো, তাকে তো আমার 10 বার ধাক্কাতে হয় না? আমার নিজের লোককে আমার কেন রিমাইন্ডার দিতে হবে? তাকে কেন ডেইলি ভুল করবে? তাদের সিনসিয়ারিটিটা এত কম কেন? সেম থিং একটা ইন্ডিয়ান জান প্রাণ দিয়ে করছে, একটা শ্রীলঙ্কান জান প্রাণ দিয়ে করছে। আই এম নট সেইং যে আমাদের বাংলাদেশি সবাই খারাপ, নো নো নো, আমি এটা কোনোদিনও বলবো না। আমাদের ওয়ার্কাররা, মেয়েরা যেভাবে পরিশ্রম করে এইটা তো অসাধারণ। একটা ছেলে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে একটা মেয়ে যেভাবে পরিশ্রম করে, একটা ওয়ার্কার যেভাবে, আমি মেয়ের কথা কেন বলছি, বিকজ 80% or of our industry is still women. এখন বোধহয় পার্সেন্টেজ একটু কমেছে, বাট ইটস স্টিল women. একটা মেয়ে যেভাবে পরিশ্রম করে একটা ওয়ার্কার লেভেলে, একটা ছেলে যেভাবে পরিশ্রম করে, এই জায়গাটাতে আমি একটু যদি আসি যে এই পরিশ্রমের জায়গাটা, একটা মেয়ে যেভাবে পরিশ্রম করে বা একটা ছেলে যেভাবে পরিশ্রম করে, আমরা যদি ওয়ার্কারের জায়গাতে একটু আলাদা করে ফেলি, সেখানে কিন্তু একটা কমপ্লেইন বা আমরা এই ধরনের কথা শুনি যে একজন মেয়ে ওয়ার্কারের চাইতে ছেলে ওয়ার্কার কিন্তু বেশি টাকা বেনিফিটেড হচ্ছে গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলো থেকে। তো এই আচ্ছা, দ্যাট ইজ নট ট্রু। কেন আমি আপনাকে বলি, সেদিনও একটা I was part of a webinar where they discussed this, যে unequal pay. আমি এটা রাজি হব না, বিকজ আমার একটা ওয়ার্কার নতুন ওয়ার্কার যখন নিয়োগ দেয় আমার ফ্যাক্টরিতে, সবাই কিন্তু মিনিমাম স্যালারিটা পাচ্ছে, সবাই এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড বলে, এ গ্রেডের বিগিনিং যে সে পাচ্ছে। তারপর ধরেন আমার একটা ছেলে একটা মেয়ে দুইভাবে কাজে ওরা যোগ দিল, তারপর কি হলো, 6 মাস গেলে, 1 বছর গেলে, যখন আমাদের ওদের বেতনটা বাড়ানোর টাইম আসে, উই লুক এট পারফরম্যান্স। মেয়েটা যদি বেটার করে থাকে, শি উইল গেট মোর, ছেলেটা যদি বেটার করে থাকে, হি উইল গেট। আমি একটা মহিলা নারী উদ্যোক্তা হিসেবে অফকোর্স আমি মেয়েদেরকে খেয়াল রাখি বেশি। সো ইন মাই ফ্যাক্টরি আই ট্রাই টু মেক শিওর দ্যাট ওরা ইকুয়ালি বেটার হচ্ছে।
এখন বাইরে আমি মনে করব যে গার্মেন্টস ফ্যাক্টরির ক্ষেত্রে মালিকরা কিন্তু পারফরমেন্স দেখে, ওরা ছেলে মেয়ে দেখে না। ওরা যদি ছেলে মেয়ে দেখতো তাহলে কিন্তু ধরেন আপনার এতগুলা মেজরিটি মেয়ে হতো না। আচ্ছা আর আরেকটা জিনিস হচ্ছে যেটা মহিলাদের একটু প্রবলেম হয়, ওটা হচ্ছে যখন দে গেট প্রেগনেন্ট অ্যান্ড দে গেট ম্যারিড। আপনিও জানেন ওরা খুব কম অল্প বয়সে বিয়ে করে। when they get pregnant they have to হলিডেতে যেতে, মানে ওদের ছুটি যেতে, ম্যাটারনিটি লিভে যেতে হয়। অনেক সময় তাদের শ্বশুর বাড়ি তারপরে ওদেরকে আর কাজে আসতে দেয় না। মেবি 4-5 বছর পরে সে আবার ফেরত আসে, ততদিনে মেবি তার স্বামী চলে গেছে বা সামথিং হ্যাপেন্ড, অথবা মেবি তখন তাকে কাজ অ্যালাউ করছে। কিন্তু there's no discrimination. I do not think there's any discrimination. There's definitely no discrimination in my factory. আমি এটা গার্মেন্ট ইন্ডাস্ট্রির কথা বলছি। The rest of the sector, ব্যাংকিং সেক্টর বলেন, আপনাদের মিডিয়া সেক্টর বলেন, এখানে I cannot comment 100% because it's not my industry and I don't know. But over here I can understand that a woman probably, and this is throughout history, this is throughout the world, a woman probably, বিকজ আমরা এখনো উই ফাইট ফর ইকুয়াল পে না, ওখানে নিশ্চয়ই মহিলাদেরকে কম ওটা করা হচ্ছে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, as far as the garment industry is concerned and the workers are concerned, there is no unequal pay. আমি ছোট্ট একটা জিনিস আপনাকে বলি, যেমন আমার কাটিং my cutting in charge is a woman and she's been with us since 1985. Sorry, 1995. And the rest of the other in charges are getting one pay who have joined more recently. So হঠাৎ করে আমি কালকে দেখলাম যখন আমার স্যালারি একটা দেখার জন্য, রিভিউ করার জন্য, আমি দেখলাম যে my old woman worker is getting paid less for some reason. আমি সাথে সাথে মানে ইকুয়াল পাচ্ছে না, তার আরো বেশি পাওয়া উচিত, সে সেম পাচ্ছে বাট বেশি পাচ্ছে না। Number of years she should get more. So আমি সাথে সাথে একটা স্পেশাল ইনক্রিমেন্ট করে তার বেতনটা বাড়িয়ে দিলাম মিডল অফ দ্য ইয়ার, কোনো ইয়ে ছাড়া। তো আমার এইচআর এর হেড গুলো, ম্যাডাম ওকে বাড়াচ্ছেন অন্যদেরকে বাড়াবেন না? আই সেড না, বিকজ তার আগেই বেশি পাওয়া উচিত ছিল যেটা সে পায়নি। সো এখন আমি এটা অ্যাডজাস্ট করছি। So my point of the matter is this, that as a woman entrepreneur I looked particularly at the benefit of another woman. And I think most garments factory owners also give this leverage, ওরা কাজ দেখে, কর্ম দেখে, efficiency দেখে স্যালারিটা দেয়। Other industries I'm not sure, but এটা আমি বলতে পারি যে I'm sure মহিলাদের এগেইনস্টে যথেষ্ট ডিসক্রিমিনেশন করা হয়। এই জায়গাটাতে আপনি যেটা বললেন আমাদের এটা আসলে আশ্বস্ত করার মতো। এবং আমি যদি এই জায়গাটাতেই একটু বলি যে আসলে বাংলাদেশে এই গার্মেন্ট ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বা হাতের কাজের জায়গাতে বা অন্যান্য যে ওয়ার্কার্স যে জায়গাগুলো আসলে ইনভলভ, ওয়ার্কাররা যেখানে ইনভলভ, এই শ্রমিক যারা আছে তাদের মজুরির জায়গাটাতে আমরা বোধহয় সস্তা বলে বিভিন্ন ইন্ডাস্ট্রি কিন্তু খুব সুন্দর দাঁড়িয়ে গেছে। তো এই জায়গাটাতে আপনার কাছে আমি একটু জানতে চাই যে আসলেই কি যে শ্রমিক তার প্রাপ্য মজুরিটা এই সমস্ত জায়গা থেকে পাচ্ছে, তারা কি বঞ্চিত হচ্ছে না? সেই জায়গাতে একজন গার্মেন্ট ইন্ডাস্ট্রির মালিক হিসেবে আপনি কি মনে করেন? একটা জামদানি শাড়ির উইভার, আপনি জানেন যে আজকাল বাংলাদেশে একটা জামদানি শাড়ি বিক্রি হয় লক্ষ টাকার উপরে। একটা খুব কাজ করা শাড়ি লক্ষ টাকায় চলে যাচ্ছে। যে দোকানগুলা ওই জামদানির তাঁতির গর্বের কথা বলছে আর বলছে আর বলছে, সে কি মেজরিটি টাকাটা সেই তাঁতিকে গ্রামে দিচ্ছে? আই ডোন্ট থিংক সো। একটা 1.5 লক্ষ টাকার জামদানির শাড়ির আমি জানতে চাই যে তাঁতিটা কত পাচ্ছে আর দোকানটা কত রাখছে। So you see, it's not about the garment factory owners. There are a lot of non-profit organization যারা একটা মোমবাতি বিক্রি করে 400 টাকা, এবং তারা বলবে যে তারা কোন চরের থেকে কোন মহিলার কাছ থেকে তার এটা করার জন্য সে বানায় নিয়ে আসছে। ওই মহিলাকে কি মোমবাতির জন্য 400 টাকা দিচ্ছে? অবশ্যই I highly doubt it. So actually you see, the garment industry in Bangladesh is the most regulated and under the microscope observation of entire society. সবাই গার্মেন্টস ফ্যাক্টরি মালিকরা কি করছে, ওয়ার্কার কি হচ্ছে, মাথা ব্যথা।
অন্য ইন্ডাস্ট্রিগুলো নিয়ে I don't know, কোনো কথাই তো শুনি না। I don't know কি হয়। আমাদের শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিতে কতটুকু সেফটি আছে, কারা কাজ করছে, হ্যাজার্ডাস কি আছে, লাইসেন্স আছে নাকি, হু ইজ অবজার্ভিং, জি উই ডোন্ট নো। ঢুকতেই তো দেয় না। আপনি কালকে একটা রিপোর্টার হয়ে একটা আপনার সীতাকুণ্ডতে একটা গেটে গিয়ে নক করেন না, দেখেন আপনাকে ঢুকতে দেয় নাকি। ইটস নট সো ইজি। আপনি একটা গার্মেন্টস ফ্যাক্টরির গেটে নক করেন, হ্যাঁ আপনাকে বলতে পারবে আপনি কোত্থেকে আসছেন, কিন্তু ইভেন্চুয়ালি আপনাকে ঢুকতে দিবে। It's about transparency. So we are the most transparent industry, I think, in this country because we are under observation from local and foreign spectators, জি customers. একটা তাঁতি, এবার ঘরে ঘরে গৃহিণীরা যারা আপনার একটা ব্যবসার প্রতিষ্ঠান স্টার্ট করেছে, which is remarkable. And thanks to Facebook and other social media, you know, anybody can make something and bake something and create something and sell it. But where is the compliance? Where is the grading system for that industry? Everybody who's selling a জামদানি শাড়ি, আমি এটা again আমি জি অডিয়েন্সের থ্রু দিয়ে, তাঁতিরাও যদি আমার টিভি প্রোগ্রাম দেখে, আমি ওদেরকে জিজ্ঞেস করতে চাই যে বাবা, তোমাদের কাছ থেকে যে এই মহিলাটা এত টাকা দিয়ে ফেসবুকে শাড়িটা বিক্রি করে, তোমাকে ওটার জন্য কত টাকা দিচ্ছে? আমার তো মনে হয় না 20, 30, 50 ম্যাক্সিমাম, এর বেশি তাদেরকে দেয়। অবশ্যই তাই Where is the fairness there? অবশ্যই এবং এই যে আপনি যেটা বললেন যে ছোট ছোট আসলে শিল্পগুলো আসলে এই রেগুলেটরের আন্ডারে আসা উচিত, এই রেগুলেটরের কথা যদি বলেন আপনি, আমি ওই জায়গাতে আবার একটু ফিরি যে বিজিএমইর একটা সুন্দর একটা ভবন কিন্তু আমাদের শহরের মধ্যে দাঁড়িয়েছিল, সেই একটা ধাক্কা খেলো বিজিএমইর মতো প্রতিষ্ঠান। তো সেই জায়গার থেকে আপনারা নতুন পরিচালনা পর্ষদ আসলে কিভাবে চিন্তা করছেন যে আবার নতুন করে কিভাবে বিদেশিদের আকর্ষণ করা থেকে শুরু করে নতুন একটা সেট আপ আপনারা কিভাবে চিন্তা করছেন? ধাক্কা in terms of the ভবন যেটা ভেঙে ফেললো আমাদেরকে ওখান জি থেকে সরিয়ে দিলাম, জি ওটা তো দেখেন খুবই কন্ট্রোভার্সিয়াল। এবং এটা যেখানে এখানে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, অ্যাপেলেট ডিভিশন, এভরিবডি ওয়াজ ইনভলভড। এখানে আমার কি বলার আছে? The High Court and the Appellate Division are the people who were authorized to give the right statement that they did. However, for whatever reason, যেহেতু ওখানে আমরা থাকতে পারিনি, আপনারা জানেন যে আমরা দিয়াবাড়ির ওখানে একটা জায়গা নিয়েছি এবং ওখানে একটা ভবন তৈরি হচ্ছে, বাট it is still under construction. It's not a completed building, but it is, even as a director আমি এটা বলবো যে একটু দূরে হয়ে যায়, কারণ রাস্তাঘাট ওখানে এখনো বানাচ্ছে। ওই আপনার যে মেট্রো রেলের লাইন এখনো ওখান দিয়ে যাচ্ছে, জি তো ওখানে আসলে যাওয়াটা একটু কঠিন। এবং আমরা যদি চিন্তা করি ইন আ ভেরি নর্মাল বিজনেস ক্লাইমেট, কয়টা অ্যাম্বাসেডর ওখানে যাবে, কয়টা ফরেনার ওখানে যাবে, ইটস, এখন যেতে হলে তো আমরা কোথাও বেনাপোলেও চলে যাব, that's not the point, but the thing is the ease of going there is not the best. But contrary to that, আমরা সেকেন্ড একটা অফিস নিয়েছি গুলশানে। আপনার ডক্টর রুমানা হক যখন প্রেসিডেন্ট ছিলেন অফ BGMEA, she took this office in Gulshan for easier communication, and বাংলাদেশে একটা ট্রাফিকের সময় আছে, জি so এটাও কনসিডার। জি এই জায়গাতে আবার আমি যদি আবারও একটু আসি যে আসলে বিদেশি বিনিয়োগকারীদের বা বিদেশি যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিজের সাথে বায়ার যে সম্পৃক্ততা, সেই জায়গাতে কিন্তু বিজেএমই প্রত্যেক বছর বিভিন্ন সভা সেমিনারের আয়োজন করে থাকে। এই প্যান্ডেমিক সিচুয়েশনে আসলে আপনারা কিভাবে চিন্তা করছেন, কিভাবে আসলে বারেক্সকো অর্গানাইজ করার চিন্তা করছেন? Right now, আপনারা তো জানেন যে foreigners have their own protocol which they must maintain. ওরা protocol maintain করতে হবে, and mostly we're doing through Zoom. Zoom বলেন বা Zoom না, any online platform, we are using that to communicate. So the rest, it depends on government protocol, restrictions, visa, vaccine, quarantine. It's confusing. এটা আমি জানি না। জানি না in the sense that, I'm not making the rules and regulations of how they should go forward. This is at a state level. জি
আমি একদম অনুষ্ঠান আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আসলে দেশ গার্মেন্টসের ভবিষ্যৎ পরিকল্পনা কি, স্পেশালি ঈদ আসছে, এই যে লকডাউন আসছে, তো সব কিছু মিলিয়ে আসলে বিজনেসের এই জায়গাগুলোতে আপনারা কিভাবে চিন্তা করছেন, বা যারা ওয়ার্কার আছে তাদের বেনিফিটের জায়গাগুলো আপনারা কিভাবে সমন্বয় করবেন? আমরা এই প্যান্ডেমিকের প্রথম থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি যখন প্রণোদনা প্যাকেজটা আমাদেরকে দিল, which was a loan and not a grant, এইটার এগেনস্টে আমরা ব্যাংক থেকে টাকাগুলো নিয়ে ওদের 4 মাসের স্যালারি দিয়েছি। This was a great help at that time. ব্যাংকরাও যে আমাদের কাছ থেকে ইন্টারেস্ট নেয়নি for quite some time, long period, এটার জন্য we are grateful. কিন্তু আমি এটা বলবো যে দেখেন এখনো প্যান্ডেমিক ওভার না। We are under tremendous pressure from our buyers. অনেক garments factory has had growth, but you also have to look at, I'm not a negative person. I'm a very optimistic person. And I think that the future is brighter and bigger. I think Bangladesh will stay, garments, we will stay. Factory gula kotao jabe na. It's not going to go away to China, and it's not going to go away to Vietnam, Cambodia, Laos. হুট করে যাবে না, because ক্যাপাসিটির একটা ব্যাপার আছে। We are the second largest producer of garments in the world. Vietnam has tremendously caught up with us, but at the same time, as far as Desh Garments is concerned, due to various reasons, we have been slower in our growth. Amar Baba Mara Jan, Taragi cyclone in 1991, Amader Shamasta factory was underwater. We were closed for 6 years. We used to bank with a foreign bank. At that time, that bank went bankrupt. They couldn't pay up our insurance. So Desh Garments did not grow in the size that it had. প্যান্ডেমিকের আগে এক বিকল্প ছিল, এখন প্যান্ডেমিকের পরে আরেক বিকল্প আছে। If anything, as the person who runs Desh Garments, আমি এটা বলবো যে I plan to grow, I plan to become better. We are a public limited company, so I want to also take benefit of how we can do better with the stock market as well. এই জায়গাটা I will do more work with. And we want to improve, we want to diversify, and in tune with what is coming in the future, যেটা আপনি already বলেছেন, in terms of technology, efficiency, and having a more value-added product. This is what I'm working on now. I hope Bankra আমাকে support করে and other financial institutions. I hope that I get the right partner in terms of having the right head of the factory, having a good set of employees with which I will go forward. I want to treat my workers, employees, like they're a part of my family. চমৎকার। And this is where the মহিলা উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, আমি যে সবাইকে দেখে রেখে as a motherly figure বলেন, নারী বলেন, এই জিনিসটা আমি করতে চাই। These are the people who work for me and they are my family. অবশ্যই একজন অর্গানাইজেশন, একটা প্রতিষ্ঠানের হেড হিসেবে আসলে এই কোয়ালিটিগুলো অনেক বেশি জরুরি। আমরাও আশা করব যে আপনার যে স্বপ্ন, আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন, আপনার বাবার স্বপ্নকে আপনি আরও উপরের দিকে নিয়ে যাবেন, এবং বাংলাদেশে এই যে বিজনেস আইকন হিসেবে যে আপনারা প্রতিষ্ঠিত হয়েছেন, আমাদের মতো যারা আছে, আপনাদের যারা আমরা দেখে শিখছি, তাদের থেকে আমরা আরও বেশি শিখতে পারবো এবং তাদের সাফল্য দেখে আমরা আরও বেশি অনুপ্রাণিত হব। অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। জি, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আজকের মতো শেষ করব মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বিজনেস আইকন। আগামী অনুষ্ঠান নিয়ে খুব শীঘ্রই হাজির হব, সেই প্রত্যাশায় সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।